আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো। আমরা বিগত দিনে মেনলি বাষ্পমোচনের ক্ষেত্রে শর্তাবলী বা প্রভাবকগুলি, অভ্যন্তরীণ ও বাহ্যিক শর্তাবলীগুলি জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো তার একটা লাস্ট অংশ রয়েছে। যে একটা কথাই আমি শেষ করেছিলাম যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক একটা পদ্ধতি বলা হয় বা এর প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া এটা আমরা বলতে পারি। তার পেছনে আমরা কি কারণ বলবো, তাহলে দুটি কথা বলা হচ্ছে, একটা প্রয়োজনীয় আর একটা ক্ষতিকারক। তাহলে এই কথাটাকে যদি আমরা লিখি যে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, দিয়ে হাইফেন দিয়ে বলি ব্যাখ্যা করো। তাহলে এই কোশ্চেনটা যদি থাকে তোমার যে বাষ্পমোচনের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, কথাটি ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে যে দুটি জিনিস জানতে হবে, যে বাষ্পমোচনের কি কি আমরা প্রয়োজনীয় দিক দেখতে পাবো উদ্ভিদের ক্ষেত্রে, আর এর কি কি আমরা ক্ষতিকারক দিকগুলি দেখতে পাবো। তাহলে প্রথমে যদি আমরা জানতে চাই যে বাষ্পমোচনের প্রয়োজনীয় ভূমিকা, তাহলে আমরা প্রথমে যেটা জানবো যে এর কি কি উপকারী ভূমিকা বা প্রয়োজনীয় আমরা ভূমিকা দেখব। তাহলে বাষ্পমোচনের প্রয়োজনীয় কাজগুলি বা উপকারিতাগুলি বলতে গেলে প্রথমেই যেটা আসছে পয়েন্টটা উঠে আসবে, আমরা এগুলো একটু পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা করব। প্রথমে লিখবো জলের সাম্যতা বজায়। এই পয়েন্টে কি বলা হচ্ছে, জলের সাম্যতা বজায় মানে এর আগের দিন আলোচনা করেছিলাম, জলচক্র বলে একটা পয়েন্ট বলেছিলাম যে বাষ্পমোচনের ক্ষেত্রে কি হয়, একটা রোটেশন ওয়াইজ আমার যে উদ্ভিদেরা পরিবেশের মাটি থেকে জলটা শোষণ করছে, সালোক সংশ্লেষে কাজে লাগাচ্ছে এবং প্রয়োজনের অতিরিক্ত জলটা ওরা বাষ্প আকারে দেহ থেকে নির্গত করছে, এই প্রক্রিয়ার নাম বাষ্পমোচন। তাহলে বাষ্পমোচন হলে জলটা বাষ্প আকারে বেরোনোর পরে ওটা আবার মেঘ রূপে জমা হয়, ওখান থেকে আবার ভূপৃষ্ঠে পতিত হয়ে আবার গাছের দ্বারা শোষিত হয়। তাহলে একটা নিয়ম মাফিক যদি গাছ বাষ্পমোচন করে তাহলে কি করবে, সালোক সংশ্লেষের পরে যে অতিরিক্ত জলটা সেটাকে কি করতে পারবে, গাছ দেহের বাইরে বের করে দিতে পারবে। তাহলে গাছের যে জৈবনিক প্রক্রিয়া সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না এবং জলের যে সাম্যতা বা জলের একটা ভারসাম্য পরিবেশে সেই ভারসাম্যটা বজায় থাকবে। সেটাই বলছে যে বাষ্পমোচন প্রক্রিয়া জলের ভারসাম্য বা সাম্যতা বজায় থাকে পরিবেশের সাথে, যে পরিবেশে যাতে জলের ঘাটতি পূরণ করা যায় তার জন্য বাষ্পমোচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এক নম্বর পয়েন্ট এটা বলতে পারলাম। দুই নম্বরে যেটা বলবো আমরা, দুই নম্বরে এর ভূমিকা হবে রসের উৎস্রোত। রসের উৎস্রোত বা সেল স্যাপ আমরা বলে থাকি। রসের উৎস্রোত কথাটা কি বা রসের উৎস্রোতে কিভাবে এ উপকার করে থাকে। রসের উৎস্রোত কথার মানে হচ্ছে, রস কথাটা বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে উদ্ভিদেরা মাটির নিচ থেকে আমরা জানি যে মূলরমের সাহায্যে শুধুমাত্র যে জল শোষণ করে তাই না, জলের সাথে বিভিন্ন খনিজ লবণ কিংবা অন্যান্য উপাদান যেগুলো রয়েছে সেই উপাদানগুলিকেও ওরা শোষণ করে। তাহলে এই যে মাটি থেকে মূলরমের সাহায্যে জল এবং প্রয়োজনীয় খনিজ মৌল শোষণ করছে, তাহলে জল মিশ্রিত এই খনিজ মৌলগুলোকেই বলা হয় রস। আর রসের উৎস্রোত, উৎস্রোত কথার মানে হচ্ছে অভিকর্ষের বিপরীতে, অর্থাৎ মূলরমের সাহায্যে বা মূলের সাহায্যে অভিকর্ষের বিপরীতে অর্থাৎ কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছায়। তাহলে মাটির নিচে থাকা রস বা জল খনিজ লবণ মিশ্রিত জলটা উদ্ভিদ মূলরমের সাহায্যে শোষণ করে কি করে পাতায় পৌঁছাচ্ছে। তো বাষ্পমোচন যদি না ঘটতো তাহলে মূলের মধ্যে গাছের মধ্যে আমরা বাষ্পমোচন টান দেখতে পেতাম না। তাহলে বাষ্পমোচন ঘটার ফলে কি হচ্ছে, বাষ্পমোচন টানের তৈরি হচ্ছে, অর্থাৎ জলগুলি যখনই পত্র পৃষ্ঠ থেকে বাইরে বাষ্প আকারে বেরোচ্ছে কোষ থেকে, তখন পার্শ্ববর্তী কোষে একটা জলের ঘাটতি হচ্ছে, তার জন্য কি হচ্ছে ওখানে একটা বাষ্পমোচন টান সৃষ্টি হয়, যেটা অভিসরণ প্রক্রিয়া হয়ে থাকে। আর ওই বাষ্পমোচন টানের প্রভাবে কি হয়,
মাটির সাথে মিশ্রিত যে খনিজ লবণগুলি আছে সেগুলি জলের সাথে মিশে গিয়ে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখে টানের সৃষ্টি করে সেই বাষ্পমোচন টানের দ্বারা। তাহলে বাষ্পমোচন টানের দ্বারা কি করতে সাহায্য করে? রসের উৎস্রোত বা রসটাকে ঊর্ধ্বমুখে বাহিত করে পাতায় পৌঁছাতে সাহায্য করে। তাহলে এই গেল আমাদের রসের উৎস্রোত পয়েন্টার। 3 নম্বরে দেখবো আমরা সালোক সংশ্লেষ। তাহলে 3 নম্বর আমরা উপকারী ভূমিকা দেখবো সালোক সংশ্লেষ। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিভাবে ভূমিকা পালন করছে বাষ্পমোচন। যে বাষ্পমোচন কি করে কাজটা, যে উদ্ভিদেরা যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত জলটা মূলরঙের সাহায্যে শোষণ করে পাতায় পৌঁছায়। এখন সালোক সংশ্লেষের জন্য সম্পূর্ণ জলটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না, তাহলে উদ্বৃত্ত বা অতিরিক্ত যে জলটা সেই জলটা কি হয় বাষ্পমোচন প্রক্রিয়ায় বাষ্প আকারে কিন্তু উদ্ভিদের দেহ থেকে নির্গত হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উদ্ভিদেরা কি করছে, জলটাকে বাষ্প আকারে অতিরিক্ত জলটাকে বের করছে বলেই পরবর্তী পর্যায়ে আবার কি হতে পারছে, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জলটা কিন্তু মূলের মাধ্যমে পাতায় পৌঁছাতে পারছি। তার পাতায় সালোক সংশ্লেষের প্রক্রিয়াকে অব্যাহত রাখতে গেলে আমার অতিরিক্ত জলটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরবর্তী সময়ে অতিরিক্ত জলটাকে কি করতে হবে, ওটাকে বাইরে থেকে বার করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা হচ্ছে, যে মেনলি ওই ভূমিকাটা যেটা করবে বাষ্পমোচন প্রক্রিয়া, তাই তো। তাহলে এই গেল আমাদের সালোক সংশ্লেষ কি ভূমিকা পালন করে। এছাড়া এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে জলের যে অতিরিক্ত প্রয়োজনীয় সরবরাহ সেটা ছাড়াও দেখতে পাবো যে মেনলি আমরা অভিস্রবণ এবং একটা পয়েন্ট আছে যে অভিস্রবণ বলে একটা কথা আছে, অভিস্রবণ প্রক্রিয়াকে সচল রাখতে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়া ও পাতার উষ্ণতা কমাতে, তাহলে বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের দেহে অভিস্রবণ প্রক্রিয়াকে সচল রাখছে, অর্থাৎ জলটা বাষ্পমোচন টানের ফলে উপরে উঠছে এবং কোষ থেকে কোষের মধ্যে অভিস্রবণ চাপের দ্বারা বা অভিস্রবণ প্রক্রিয়া দ্বারাই কিন্তু পাতায় পৌঁছাচ্ছে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়া ও উষ্ণতা কমাতে বা পাতার পরিবেশের উষ্ণতাকে কমাতে বাষ্পমোচন একটা ভূমিকা রয়েছে। যেমন আমরা আগে পড়েছি যে জল বাষ্পীভূত হচ্ছে বলে পরিবেশটা কি থাকছে, ঠান্ডা থাকছে বা মনোরম পরিবেশ থাকছে। তাহলে অভিস্রবণ এবং উষ্ণতা কমাতেও একটা উপকারী ভূমিকা। তাহলে এইরকম আমরা পরপর পয়েন্টগুলো করব। এছাড়া এখানে আরো যেটা বলবো আমরা যে খাদ্য এবং খনিজ লবণ পরিবহনে বাষ্পমোচনের ভূমিকা। তাহলে এই যে রসের উৎস্রোতের কথা বলছিলাম আমরা, উৎস্রোত মানে ঊর্ধ্বমুখী, তাহলে এখানে আরেকটা পয়েন্ট করতে পারি খনিজ লবণ। তাহলে খনিজ লবণ কি করতে পারে, যে মূলের সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়ার ফলেই কিন্তু বাষ্পমোচন টান দ্বারা খনিজ লবণটা মূল থেকে গাছের পাতায় পৌঁছায়। তাহলে খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। এছাড়া কি করে, কোষের রসস্ফীতি রক্ষা করে। অন্যান্য পয়েন্টগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও। কোষের রসস্ফীতি রক্ষা করে, রসস্ফীতি রক্ষা করা মানে রসস্ফীতি বলতে গেলে আগের দিনে বলছিলাম যে পাশাপাশি বেশ কিছু কোষ আছে, এই কোষগুলির ক্ষেত্রে একটা কোষ থেকে যদি জল বাষ্পমোচনের পরে বাইরে বেরিয়ে যায় তাহলে এই কোষে রসের পরিমাণ কি কম হবে এবং পার্শ্ববর্তী কোষের রসের পরিমাণ বেশি লাগবে, তখন রসটা কি করবে, এই কোষে প্রবেশ করবে। তাহলে এইভাবে কি হয়, রসস্ফীতির তারতম্য, অর্থাৎ একটা কোষের ভিতরে রসের পরিমাণ বেশি বা দ্রবণের পরিমাণ বেশি, অপর কোষের ভিতরে দ্রবণের পরিমাণ কম। তাহলে এই যে ঘাটতিটা, এই ব্যবধানটাকে বলা হয় রসস্ফীতির তারতম্য। তাহলে এই জিনিসটাকে বজায় রাখতে কি করছে, সাহায্য করছে। এছাড়া আমরা মেনলি দেখবো যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বাষ্পমোচন প্রয়োজন হয় কিংবা ফুল ফোটাতে সাহায্য করে, এগুলো আমরা অন্যান্য কাজ। তাহলে মেন আমরা এই 4-5টা কাজকে সামনে রাখবো বা পরীক্ষায় ব্যাখ্যা করব। মিনিমাম তোমাদের এই প্রথম যে 3টে কাজ আছে এই কাজগুলোকে অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে, তারপরে এই পয়েন্টগুলোকে তুমি এক্সট্রা করে একটা একটা করে লিখে দিতে পারো। তাহলে প্রয়োজনীয় ভূমিকা আমরা এতগুলো দেখলাম, জলের সাম্যতা বজায় রাখা, রসের উৎস্রোত করানো, সালোক সংশ্লেষে সাহায্য করা, অভিস্রবণ প্রক্রিয়া বজায় রাখা, রসস্ফীতির তারতম্য বজায় রাখছে, ফুল ফোটাতে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। অপকারী ভূমিকা বা ক্ষতিকারক দিকগুলি কি কি দেখবো আমরা বাষ্পমোচনের, ঠিক এর বিপরীতগুলোই হবে হয়তো। কি ধরনের, যে মেনলি যেটা দেখবো আমরা যে অতিরিক্ত যদি জল বেরিয়ে যায় বাষ্পমোচনের ক্ষতিকারক মানে কি, যে অঞ্চলে দেখা হলো মৃত্তিকাতে জল পরিমাণ, শুষ্ক আবহাওয়া, তো শুষ্ক আবহাওয়ার জন্য কি হচ্ছে, জলটা অতিরিক্ত বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি বাহ্যিক যে পরিবেশের প্রভাবক সেগুলির দ্বারা বাষ্পমোচন নিয়ন্ত্রিত হয়। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত জলটা যখন গাছ থেকে বেশি পরিমাণে বেরোতে থাকে, মাটি থেকে তো জল কম পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে গাছের ক্ষেত্রে আমরা কি কি অসুবিধা দেখবো। তাহলে যে সমস্ত উদ্ভিদেরা বেশি হারে বাষ্পমোচন করে বা প্রয়োজনের থেকে অতিরিক্ত যদি বাষ্পমোচন হয়ে যায় উদ্ভিদের দেহে, সেই ক্ষেত্রে উদ্ভিদের কি কি ক্ষতি দেখবো আমরা বা অপকারী ভূমিকা, সেগুলি এবার আমরা আলোচনা করব। তাহলে এরপরে আমরা দেখব যে বাষ্পমোচনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তে আমরা লিখব যে ক্ষতিকারক ভূমিকা
বা আমরা লিখতে পারি উপকারী ভূমিকা অবলিক, এখানে আমরা উপকারী লিখছিলাম, এবার লিখবো ক্ষতিকারক অপকারী ভূমিকা। তাহলে এখানে আমরা প্রয়োজনের জায়গায় আমরা এখানে লিখবো যে ক্ষতিকারক ভূমিকা। তাহলে বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকার ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে 1 নম্বর পয়েন্টে বলবো যে উদ্ভিদের মৃত্যু বলে যে একটা পয়েন্ট করি। উদ্ভিদের মৃত্যু মানে গাছটা মারা যাওয়া। কিভাবে মারা যাবে? যে যদি এই যে বললাম যে শুষ্ক আবহাওয়ার জন্য পরিবেশে অতিরিক্ত হারে বাষ্প আকারে জল বেরিয়ে যাচ্ছে গাছের দেহ থেকে, কিন্তু মাটি থেকে জল বেশি পরিমাণে শোষণ করতে পারছে না, ফলে কি হবে? উদ্ভিদের দেহে জলের ঘাটতি দেখা যাবে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে কি হবে? উদ্ভিদটা মারা যাবে। তাহলে খুব ইজিলি পয়েন্টটা তোমরা ব্যাখ্যা করতে পারবে যে উদ্ভিদের মৃত্যু কি করে ঘটছে, যে বাষ্পমোচন অতিরিক্ত হয়ে গেলে গাছের যে জল কমে গিয়ে উদ্ভিদটা মারা যাচ্ছে। তাহলে এটা হলো একটা ক্ষতিকারক ভূমিকা। এছাড়া আমরা দেখব যে মেইনলি সালোক সংশ্লেষে বাধা প্রদান। 2 নম্বর পয়েন্ট, ওখানে আমরা দেখছিলাম যে সালোক সংশ্লেষ সাহায্যকারী। এই ক্ষেত্রে আমরা দেখব যে সালোক সংশ্লেষে বাধা প্রদান বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি করে বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধা প্রাপ্ত কখন হবে? যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ঘাটতি দেখা যাবে। তো জলের ঘাটতিটা কিভাবে দেখা যাবে? বা আমরা দেখতে পাবো যে পরিবেশ থেকে যখন CO2টা গাছের ভেতরে পাতার মাধ্যমে প্রবেশ করতে পারবে না, তাহলে এখানে বাধা প্রদান মেনলি হবে যেটা যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গিয়ে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে, পত্ররন্ধ্র যদি বন্ধ হয় তাহলে বন্ধটা কেন হবে? কারণ যেটা হচ্ছে যে উদ্ভিদের পাতায় বা আমরা উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে জানি যে কাণ্ডে আমরা দেখতে পাই ফ্লোয়েম কোষ এবং জাইলেম কোষ থাকে পাশাপাশি। জাইলেম কলা দ্বারা জলটা উপরে দিকে উঠছে আর ফ্লোয়েম কলা দ্বারা জলটা পাতা খাদ্যটা পাতা থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এখন এই যে ফ্লোয়েমের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা ফ্লোয়েম কলার ভিতরে 4 ধরনের কোষ, তোমাদের যদি কোষ চ্যাপ্টার কলাটা পুরোটা ওখানে হয়ে থাকে এখনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফ্লোয়েম কলার 4টি ভাগের মধ্যে একটা কোষ থাকে, তার নাম সঙ্গী কোষ। ফ্লোয়েম কলার এই সঙ্গী কোষে কি দেখা যায়? যে জলের ঘাটতি দেখা যায়। তাহলে অতিরিক্ত বাষ্পমোচন হলে ফ্লোয়েম কলার সঙ্গী কোষে জলের ঘাটতি দেখা যাবে। আর এই জলের ঘাটতি দেখা গেলে কি হবে? যে পত্ররন্ধ্রগুলো যেটা থাকে পাতার, সেই পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে জলের ঘাটতি, সঙ্গী কোষে জলের ঘাটতি দেখা যাবে, তার ফলে পত্ররন্ধ্র বন্ধ, আর পত্ররন্ধ্র বন্ধ হলে কি হবে? সালোক সংশ্লেষে বাধা প্রদান। তাহলে একটার সাথে আরেকটা আমরা রিলেটেড দেখবো। তাহলে এই পয়েন্টটাকে আমরা সামনে রেখে বলবো যে জলের ঘাটতি যখন দেখা যাবে সঙ্গী কোষে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে পরিবেশ থেকে কি প্রবেশ করতে পারবে না? CO2 প্রবেশ বাধা দান, CO2 তে কি হবে? বাধা প্রাপ্ত হবে, ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাহলে এই গেল সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধা দান। তাহলে দুটি আমরা অপকারী ভূমিকা দেখলাম। এরপরে যেটা দেখবো যে জলের ঘাটতি এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে প্রথমত জলের ঘাটতি হচ্ছে উদ্ভিদের মৃত্যু, দ্বিতীয়ত কি হচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা দান। এই দুটি প্রক্রিয়া হওয়ার জন্য যে পয়েন্টটা উঠে আসছে ক্ষতিকারক, সেটা হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির হারও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি। তাহলে সামনের দুটো পয়েন্টকে রেখে বা বুঝে কিন্তু আমরা এই পয়েন্টটাকে লিখবো যে মেনলি জলের ঘাটতি এবং সালোক সংশ্লেষে বাধা প্রদান দুটি কাজ হওয়ার জন্য, অর্থাৎ বাষ্পমোচন অতিরিক্ত হয়ে গেলে যেরকম জলের ঘাটতি হয়, উদ্ভিদের মৃত্যু, আবার সালোক সংশ্লেষে বাধা প্রদান হয়। এই দুটি হওয়ার জন্য কি হবে? ওভারঅল উদ্ভিদের যে গ্রোথ বা বৃদ্ধিটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে উদ্ভিদের বৃদ্ধি হার কমে যাওয়া বা কম হয়। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর অপকারী ভূমিকা। এছাড়া দেখবো আমরা যে বাষ্পমোচনের ফলে অতিরিক্ত জল শোষণ করতে গিয়ে অথবা উদ্ভিদের বিপাকীয় শক্তির কি হয়? অপচয় হয়। তাহলে এই পয়েন্টে একটু আমরা বুঝবো। 4 নম্বরে যেটা বলবো আমরা বিপাকীয় শক্তির অপচয়। বিপাকীয় শক্তির অপচয়, এই পয়েন্টটাতে কি বলছে? বিপাকীয় শক্তি মানে কি? আমরা জানি যে কোনো জীবদেহের কোষে অনবরত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা জৈবনিক কাজগুলি ঘটে চলে কোষের ভিতরে। এই কোষের ভিতরে আমরা খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করি। তাহলে কোষের ভিতরে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করাকেই বলা হয় বিপাক ক্রিয়া। তাহলে এই বিপাক ক্রিয়া উদ্ভিদের কোষের ভিতরে অতিরিক্ত জল শোষণ করার যে প্রয়োজনীয়তা, তাহলে বাষ্পমোচন যদি বেশি হতে থাকে তাহলে উদ্ভিদকে কি হবে? মাটি থেকে জল শোষণ করার জন্য বেশি শক্তির প্রয়োজন হবে। তার মানে কি উদ্ভিদের তোমার কোষের ভেতরে বিপাক ক্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হয় নরমালি, সেই শক্তির কি অতি ব্যবহার হয়ে যাবে। যার জন্য কি জন্য অতি ব্যবহারটা হচ্ছে? কারণ ও কি করছে? ওই অতিরিক্ত শক্তিটা মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করছে গাছকে। তাহলে বাষ্পমোচন বেশি হওয়ার জন্য উদ্ভিদের জল শোষণ করার জন্য শক্তির প্রয়োজন হয় অতিরিক্ত,
আর সেই শক্তির যোগান দেওয়ার জন্য গাছকে কি করতে হয়, বিপাকীয় শক্তি বেশি পরিমাণে সরবরাহ করতে হয়। তার জন্যই কি দেখা যাবে, বিপাকীয় শক্তির অপচয় দেখা যাবে। অর্থাৎ আমি যে শক্তিটা গাছ অন্যান্য কাজে লাগাতে পারতো, দেহের বৃদ্ধির ক্ষেত্রে হোক, ফুল ফোটাতে হোক, অন্যান্য কাজে হোক, সেই শক্তিটাকে ওকে কি করতে হচ্ছে, অতিরিক্ত বাষ্পমোচনের জন্য অপচয় করতে হচ্ছে। নিশ্চয়ই এই পয়েন্টটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই মেজর 4টে পয়েন্টকে সামনে রেখে ক্ষতিকারক ভূমিকাটা আলোচনা করবে, ঠিক আছে? তাহলে 4টে আমরা প্রয়োজনীয় দিক, 4টে ক্ষতিকারক, দুটো দিয়েই নোটসটা তৈরি করলে খুব সুন্দর চলে আসবে। এরপরও এক্সট্রা অনেকগুলো পয়েন্ট তোমরা দিতে পারো, যেমন পর্ণমোচী উদ্ভিদের ক্ষেত্রে অকালে পত্রমোচন। তাহলে পর্ণমোচী মানে যারা পাতা ঝরায়, পাতা ঝরানোর মাধ্যমে যারা রেচন প্রক্রিয়া করে তাদেরকে বলা হয় পর্ণমোচী উদ্ভিদ। তাহলে সেই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচন করার তাগিদে ওদেরকে যে সময়ে পত্রমোচন করা দরকার তার আগেই কিন্তু পত্রটা মোচন হয়ে যাচ্ছে। তার সাথে জাঙ্গল উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ মানে কোনগুলি, যেগুলি মরুভূমি পরিবেশে, তাহলে মরুভূমির শুষ্ক আবহাওয়াতে যে সমস্ত উদ্ভিদরা জন্মায় বা জাঙ্গল উদ্ভিদ, সেই উদ্ভিদের ক্ষেত্রে তারা বাষ্পমোচনকে রোধ করার জন্য, যাতে করে শুষ্ক আবহাওয়ায় বাষ্পমোচন কম হয়, তার জন্য ওদের পাতাটাকে ওরা কিসে পরিণত করেছে, কাটায় রূপান্তরিত করেছে। তাহলে এটাও একটা অপকারী ভূমিকা বাষ্পমোচনের, যে বাষ্পমোচন যদি না হতো ওদের দেহে খুব বেশি হারে বা প্রয়োজন যদি না হতো, তাহলে কি হতো না, ওদের পাতাগুলি কিন্তু কাটায় রূপান্তরিত হতো না। তাহলে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বাষ্পমোচনের একটা ক্ষতিকারক ভূমিকা। তাহলে এতগুলো আমরা পয়েন্টগুলি আলোচনা করে বুঝতে পারছি যে এই পয়েন্টগুলির জন্যই, যেরকম আমরা একদিকে জলের সাম্যতা, সালোক সংশ্লেষের ভূমিকা কিংবা অন্যান্য যে পয়েন্টগুলো দেখলাম আমরা রসের উৎস্রোতের ক্ষেত্রে বলো কিংবা অভিস্রবণ বজায় রাখতে, তাহলে সেই উপকারী যেরকম ভূমিকা দেখছি, সাথে সাথে আমরা বিভিন্ন অপকারী ভূমিকাও দেখছি, যে জলের ঘাটতি হলে গাছটা মারা যাচ্ছে। তাছাড়া যদি সালোক সংশ্লেষে বাধা পাচ্ছে কিভাবে, যদি সঙ্গী কোষে, ফ্লোয়েম কলার ভিতরে যে সঙ্গী কোষ থাকে, জলের ঘাটতি হলে পাতার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, আর পত্ররন্ধ্র বন্ধ হলেই সালোক সংশ্লেষে বাধা প্রদান পাচ্ছে। জলের ঘাটতি, সালোক সংশ্লেষে বাধা প্রদান হওয়ার জন্য উদ্ভিদের বৃদ্ধির হারটা কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে। আর যেটা হয় যে বিপাকীয় শক্তির অপচয়, অর্থাৎ বাষ্পের জন্য উদ্ভিদকে বেশি হারে বিপাক ক্রিয়ার শক্তি কাজে লাগাতে হচ্ছে। তাহলে এই গেল টোটাল উপকার অপকারী ভূমিকা। তাহলে এই নোটসটা তোমরা তৈরি করে নেবে একটু, দুটো আলাদা। এবং লাস্টে অবশ্যই একটা কথা লিখবে যে একদিকে যেরকম বাষ্পমোচন বিভিন্ন উপকারী ভূমিকা রয়েছে, অপরদিকে ক্ষতিকারক ভূমিকা থাকার জন্য একে কি বলা হয়, প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। তাহলে আজকে আমরা বাষ্পমোচন থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে উদ্ভিদের আরেকটা আমরা জৈবনিক কাজ দেখব, বা উদ্ভিদের দেহে ঘটে চলা আরেকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে পরপর আমরা যেটা শেষ করলাম, সালোক সংশ্লেষ পড়ানো হয়ে গেছে, বিভিন্ন খনিজ মৌল সম্পর্কে, উদ্ভিদের কোন কোন খনিজ মৌল বেশি পরিমাণে দরকার, কোনগুলি কম পরিমাণে দরকার, খনিজ মৌলগুলির ছাড়া উদ্ভিদের দেহের ভিতরে কি কি ভূমিকা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তারপরে আজকে হলো বাষ্পমোচন, এই দুটি ক্লাসের উপর বাষ্পমোচনটা শেষ করা হলো। তাহলে পরপর কিন্তু একদিক থেকে আমরা জৈবনিক প্রক্রিয়া যে চ্যাপ্টারটা, বা জীব দেহের ভিতরে, উদ্ভিদ দেহ হোক প্রাণী দেহ হোক, তাদের ভিতরে ঘটে চলা যে বিভিন্ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে একে একে আমরা জানছি। তাহলে এরপরে আমরা জানবো যে আজকে যেটা জানবো উদ্ভিদের পরিবহন সম্পর্কে। তাহলে উদ্ভিদের পরিবহন কথাটা তোমাদের এই যে টপিকটা আজকে হচ্ছে, এইটা কিন্তু তোমরা অলরেডি আগের ধারণা থেকে বলতে পারবে, যেটা ক্লাস 7-এ তোমরা পড়েছো, সেই জিনিসটা এখানে একটু হয়তো ডিটেলসে পড়ানো হবে, বা সেম জিনিসই হয়তো জানতে পারবে। যে উদ্ভিদের পরিবহন, পরিবহন বলতে গেলে আমরা মেনলি যেটা জানি, ক্লাস 7-এও তোমাদের যেটা বলা হয়েছিল, যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যখন যাতায়াত করি তখন আমরা কোন ব্যবস্থা অবলম্বন করি, পরিবহন। তাহলে আমাদের দেহের ভিতরে যেরকম পরিবহন প্রক্রিয়া দেখা যায়, উদ্ভিদের দেহের ভিতরে পরিবহন। তাহলে আমাদের দেহের ভিতরে পরিবহন বা উদ্ভিদের দেহের পরিবহন বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের দেহের ভিতরে প্রত্যেকটা কোষে কোষে বিপাক ক্রিয়া চলে। বিপাক ক্রিয়ার ফলে একাধারে যেমন বিভিন্ন খাদ্য রসগুলি উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন হয়, তো এই শক্তি উৎপন্ন করার জন্য বা বিপাক ক্রিয়া করার জন্য কোষের ভিতরে বিভিন্ন পদার্থ দরকার। যেমন প্রধান খাদ্য রসটা দরকার, তার সাথে তোমার জল দরকার, কিংবা আমরা আরো দেখতে গেলে খনিজ পদার্থ বিভিন্ন দরকার। তাহলে এই যে উপাদানগুলি, খনিজ লবণ, খনিজ পদার্থ, জল, খাদ্য, তাই তো, তাহলে এই সমস্ত উপাদানগুলিকে কোষের ভিতরে যোগান দিতে এবং কোষে বিপাক ক্রিয়ার ফলে যে বাজে পদার্থটা উৎপন্ন হয়, সেই রেচন পদার্থটাকে কোষ থেকে বার করতে দুইমুখী কাজ। এক হচ্ছে কোষের ভিতরে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলিকে প্রবেশ করাতে, এবং কোষ থেকে প্রয়োজনীয় ক্ষতিকারক উপাদানগুলিকে বা রেচন উপাদানগুলিকে বার করতে। দুই রকম কাজের ক্ষেত্রেই আমরা নিশ্চয়ই কোন ব্যবস্থার ভূমিকা নেব, পরিবহন।
তাহলে এই পরিবহন কথাটাকে উদ্ভিদের দেহের ক্ষেত্রে আমরা বলবো কি সংবহন, বা প্রাণীদের ক্ষেত্রে কি বলে সংবহন। তাহলে কেবলমাত্র যে খাদ্য রস বলো বা একটা কোষে যখন খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা কি হয় প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে পড়ে, বা যেমন পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাবারটা ফ্লোয়েম দ্বারা প্রত্যেকটা কোষে কোষে উদ্ভিদে ছড়িয়ে পড়ে। তাহলে সেই ক্ষেত্রেও বলবো আমরা যে খাদ্য রস কিংবা খাদ্যের জল, খনিজ লবণ এইগুলি, কিংবা আমাদের দেহে আরো বেশ কিছু পদার্থ যেমন হরমোন আছে, তাই না, তাহলে বিভিন্ন তোমার প্রোটিন আছে, তাহলে এই সমস্ত উপাদানগুলিকে, সমস্ত ধরনের পদার্থগুলিকে দেহের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, বা যে ব্যবস্থার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা কোষ থেকে কোষে পরিবাহিত হয়, সেই ব্যবস্থাকে কি বলবো আমরা সংবহন বলবো। তাহলে সংবহন কথাটার সংজ্ঞা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে সংবহন কাকে বলছে, যে যে উদ্ভিদ, যে প্রকারের উদ্ভিদের দেহে খাদ্য, খনিজ লবণ, জল, হরমোন সহ বিভিন্ন পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গা বা উদ্ভিদের এক কোষ থেকে আরেক কোষে পরিবাহিত হয়, সেটাকে বলবো কি আমরা সংবহন। তাহলে সংবহন সম্পর্কে নিশ্চয়ই এখানে বুঝতে পারলে। এছাড়া আরো কি হয় যে উদ্ভিদের দেহে এইগুলি ছাড়াও আমরা দেখতে পাই যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের কি আদান প্রদান হয়, সেটাও কোন প্রক্রিয়া হয় সংবহন প্রক্রিয়া। তাহলে আমাদের দেহে যেরকম রক্তের মাধ্যমে কি হয় অক্সিজেন কোষে কোষে পৌঁছায়, আবার রক্তের মাধ্যমে কোষ থেকে CO2টা ফুসফুসে এসে ফুসফুস থেকে বাইরে বের হয়। তাহলে শ্বাসবায়ুর পরিবহনে যেরকম আমাদের দেহে শ্বাসবায়ু পরিবাহিত হয়, সেটাকেও আমরা সংবহন বলবো। তো সংবহনে আমাদের দেহে মূল ভূমিকা কে, রক্ত পরিবহন করছে, রক্ত সাহায্য করছে। এদের ক্ষেত্রে সংবহনে মেনলি যেটা ভূমিকা পালন করে দুটি জিনিসের নাম বলবো আমরা। তাহলে সংবহনের দুটি জিনিস মেনলি ভূমিকা পালন করে, একটা হচ্ছে জাইলেম আর একটা বলবো আমরা কার কথা, ফ্লোয়েমের কথা। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটি উপাদান বা দুটি কলার দ্বারাই কিন্তু সংবহন উদ্ভিদ দিয়ে ঘটে থাকে। জাইলেম কি করে, মাটির নিচ থেকে বা মূলরোমের সাহায্যে, জাইলেম মূলরোমের সাহায্যে কি করে জল এবং খনিজ লবণ, জল ও খনিজ লবণ এই দুটি জিনিসকে কি করে পাতায় পৌঁছায়, পাতায় পৌঁছাচ্ছে। তাহলে জল এবং খনিজ লবণকে পাতায় পৌঁছাচ্ছে জাইলেম দ্বারা, তাহলে এটাও কোন প্রক্রিয়ায় পৌঁছায়, সংবহন প্রক্রিয়ায়। আবার আমরা দেখব যে ফ্লোয়েম কি করে পাতায় তৈরি খাবারকে, পাতায় তৈরি খাদ্য সারা দেহের কোষে পৌঁছায়, সারা দেহের কোষে কোষে পৌঁছাচ্ছে। তাহলে সারা দেহের কোষে কোষে পৌঁছাচ্ছে ফ্লোয়েমের যেটা কাজ, যে পাতায় তৈরি খাবারটা সারা দেহে বা উদ্ভিদে পৌঁছানো, সেটাও কি কাজ করে কার দ্বারা, সংবহন দ্বারা। তাহলে সংবহন আমরা দুইমুখী কাজ দেখছি, একটা জাইলেম দ্বারা একটা ফ্লোয়েম দ্বারা। তাহলে সংবহন কাকে বলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে সংবহন উদ্ভিদ দেহের ক্ষেত্রে কয় প্রকার হয়ে থাকে। আমাদের দেহে যখন আমরা সংবহন পড়বো, এরপরেই পড়বো যখন উদ্ভিদটা আমরা পুরো কমপ্লিট করে নেব, তো আমাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের দেখব, যেমন রক্ত সংবহন তন্ত্র আছে, কিংবা আমরা দেখবো যে রেচন তন্ত্র আমাদের রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা পড়বো। এইখানে মেনলি আমরা দেখবো যে সংবহন যেটা হয় দুই প্রকারের হবে। তো কি কি ভাবে সংবহনটা হয়ে থাকে, একটাকে বলা হয় সক্রিয় পরিবহন আর একটাকে বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। তাহলে সংবহনের মধ্যে দুই প্রকারের পরিবহন আসছে, একটা সক্রিয় আর একটা কি বললাম নিষ্ক্রিয় পরিবহন। তাহলে প্রথমে যেটা জানবো আমরা নিষ্ক্রিয় পরিবহন সম্পর্কে, তারপরে আমরা জানবো সক্রিয় পরিবহন। তাহলে নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহন, তো সংবহন ক্ষেত্রে আমরা দেখবো যে দুই ধরনের পরিবহন হচ্ছে, একটাকে বলবো আমরা নিষ্ক্রিয় পরিবহন, আর একটাকে বলবো কি আমরা সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিবহন কোনটাকে বলছে, উদ্ভিদের দেহে যে পরিবহনে উদ্ভিদের ক্ষেত্রে কোনো ধরনের শক্তির প্রয়োজন হয় না। তাহলে এটিপি অণু শক্তির দ্বারা নয়, বা এটিপির মধ্যে আবদ্ধ কোনো শক্তির দ্বারা আমরা কোন একটা পদার্থ অণুকে এক কোষ থেকে আরেক কোষে নিয়ে যাব না। কিভাবে যাবে, যে কোন একটা পদার্থের অণুগুলি যখন নিজস্ব গতিশক্তির দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তখন সেটাকে বলবো আমরা কি নিষ্ক্রিয় পরিবহন। তাহলে একটা পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে সক্রিয় নিষ্ক্রিয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহনে কোনো ধরনের এটিপি অণুর শক্তির সাহায্য লাগে না। আর আমরা যখন সক্রিয় পরিবহন বলবো, সেই ক্ষেত্রে বলবো যে এদের ক্ষেত্রে অবশ্যই এটিপি অণুর শক্তি প্রয়োজন হয়, বা পরিবহন করতে গেলে অবশ্যই এটিপি অণুর শক্তি প্রয়োজন। তাহলে মেনলি আমরা সক্রিয় পরিবহনটা ক্ষুদ্র অণুর ক্ষেত্রে আর নিষ্ক্রিয়টা বৃহৎ অণুর ক্ষেত্রে আমরা দেখে থাকবো। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে থাকি যে সক্রিয় পরিবহনের মাধ্যমে যেমন খনিজ লবণ, জল এই সমস্ত উপাদানগুলি বা খাদ্যটা সারা শরীরে পরিবাহিত, বা মেজর যে ভূমিকা পালন করে থাকে উদ্ভিদে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহনটা। আর সক্রিয় পরিবহন দ্বারা কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড কিংবা তোমার বলতে পারো প্রোটিন
কিংবা তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে এক কোষ থেকে আরেক কোষে বা এক জায়গা থেকে আরেক জায়গায় বা কোষের বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে নিয়ে যেতে সক্রিয় পরিবহন এটিপি অণুর সাহায্যে কাজ করে। তাহলে বেশিরভাগ যে ভূমিকাটা পালন করে থাকে উদ্ভিদের পরিবহনের, সেটা হচ্ছে কোন পরিবহন দ্বারা? নিষ্ক্রিয় পরিবহন। তাহলে নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে উদ্ভিদের যে পরিবহন ব্যবস্থা এটিপি অণু শক্তির সাহায্যে ছাড়াই পদার্থের অণুগুলি নিজেদের গতিশক্তি দ্বারা এক কোষ থেকে আরেক কোষে পরিবাহিত হয়, সেটাকে বলবো আমরা কি পরিবহন? নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে আমরা দুটি ভাগ দেখব, একটাকে বলবো আমরা ব্যাপন আর একটাকে বলছি অভিস্রবণ। তাহলে দুটি ওয়ার্ড, ব্যাপন এবং অভিস্রবণ। তাহলে এবার আমাকে জানতে হবে ব্যাপন কি অভিস্রবণ কি। আগে বললাম ক্লাস 7 এ অলরেডি এই জিনিসগুলো তোমরা জেনে নিয়েছো। তাহলে ব্যাপনের ক্ষেত্রে যদি বলা হয় যে ব্যাপন মানে তোমরা নিশ্চয়ই জানো যে কোন একটা কোষের ভিতরে বা দুটি ধরো দ্রবণ আছে, সেই দুটি দ্রবণ সম প্রকৃতির হতে পারে, ভিন্ন প্রকৃতির হতে পারে। তার মানে কঠিনে কঠিন দুই প্রকার দ্রবণ হতে পারে, কঠিনে তরল হতে পারে কিংবা তরলে গ্যাসীয় হতে পারে। তাহলে সম প্রকৃতির বা ভিন্ন প্রকৃতির দ্রবণের মধ্যে আমরা দেখব যে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কোন দিকে? কম ঘনত্বের দ্রবণের দিকে। বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যখন পদার্থের অণুগুলি যাতায়াত করে বা কম ঘনত্বের স্থানে গিয়ে শূন্যস্থানটা পূরণ করে এবং সম ঘনত্বে পরিণত হয়, সেটাকে বলবো কি আমরা? ব্যাপন। তাহলে এখানে দুটি ওয়ার্ড উঠে আসছে। দ্রবণের বলছি যে কম ঘনত্ব আর বেশি ঘনত্ব দ্রবণ। দ্রবণ মানে নিশ্চয়ই এটা আমরা জানি সবাই যে দ্রাব প্লাস দ্রাবক। তাহলে দ্রবণ মানে দ্রাব প্লাস দ্রাবক। যেমন ধরো একটা চিনি জল যদি ধরি, চিনি জলের একটা গাঢ়ত্বের ক্ষেত্রে চিনিটা হচ্ছে দ্রাব, জলটা কি? দ্রাবক। তাহলে এখানে আমরা বলবো ধরো কোন একটা দ্রবণ বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে, সেখান থেকে আমরা কম গাঢ়ত্বের দ্রবণে যদি আমরা এটাকে দিই তাহলে কি হবে? সেই ক্ষেত্রে ওরা সমঘনত্বে পরিণত হবে। এটাকে বলছি আমরা ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন বলো বা আমরা অভিস্রবণ বলি, দুটি হচ্ছে কি? ভৌত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ভৌত। তাহলে ব্যাপন বললে আমরা কি বলবো? যে বিশেষ ভৌত প্রক্রিয়ার মাধ্যমে পদার্থের অণুগুলি কি করবে? নিজেদের গতিশক্তির জন্য, কি বললাম? নিজেদের গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের স্থানে বা ঘনত্ব শূন্য স্থানে গিয়ে বা ছড়িয়ে পড়ে কি করে? সমঘনত্বে পরিণত হয়, তাকে বলবো আমরা ব্যাপন। তাহলে ব্যাপনের সংজ্ঞা যেরকম জানলাম, বৈশিষ্ট্য বলে সংজ্ঞার পয়েন্টগুলোকে আমরা আলাদা করে বলবো। কিরকম? যে ব্যাপনে সমপ্রকৃতির বা ভিন্ন প্রকৃতির দ্রবণের মধ্যে ব্যাপন ঘটতে পারে। যেমন কঠিনে কঠিন ব্যাপন ঘটে, কিংবা কঠিনে আমরা তরল দেখবো, তরলে তরল দেখতে পারি, তরলে গ্যাসীয় বিভিন্ন উদাহরণ তোমাদের দেওয়া আছে। কঠিনে গ্যাসীয় দেখে নেবে একটু। তারপরে আমরা বৈশিষ্ট্য দেখব যে ব্যাপন একটি কি প্রক্রিয়া? ভৌত প্রক্রিয়া। ব্যাপন হচ্ছে কি? ভৌত প্রক্রিয়া, যার ক্ষেত্রে দ্রাব এবং দ্রাবক অণু উভয়ই কিন্তু সঞ্চালিত হয়। ভালো করে বুঝবে। ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো? দ্রাবকের অণুগুলি যেমন কম বেশি থেকে কমের দিকে যাবে, দ্রাবের অণুগুলি যেমন বেশি ঘনত্ব থেকে কমের দিকে যাবে, দ্রাবক অণুগুলোও কিন্তু বেশি ঘনত্ব থেকে কমের ঘনত্বের দিকে যাবে। তাহলে এখানে আমরা কি দেখছি? দ্রাবক উভয়ই কিন্তু বেশি থেকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে, দিয়ে সমঘনত্বে পরিণত হচ্ছে। তাহলে আমরা দুটো ক্ষেত্রে দেখব বেশি থেকে কম, এখানেও আমরা দেখব বেশি থেকে কম, একসাথেই দুটো কিন্তু সঞ্চালিত হচ্ছে। কিন্তু আমরা অভিস্রবণ যখন বলবো ওখানে কেবলমাত্র আমাদের যেটা কাজ হবে, কার কথা বলবো? দ্রাবক। তাহলে এটাই ব্যাপন অভিস্রবণের পার্থক্য, যেটা পরের দিন বলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো পদার্থের অণুই কিন্তু চলাচল করছে। তাহলে দুটো বৈশিষ্ট্য হলো। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা জানবো আমরা, যে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কোন দিকে যাবে? কম ঘনত্বের দিকে। বেশি থেকে কম ঘনত্বের দিকে যাবে, গিয়ে সমঘনত্বে পরিণত হবে। আরেকটা পয়েন্ট রয়েছে ব্যাপনের ক্ষেত্রে, দুটি সূত্র ফিজিক্সে তোমরা সূত্রগুলো আছে ওগুলো একটু দেখে নেবে। যেমন ফিকের সূত্র এবং গ্রামের সূত্র আমাদের এই পারুলের বইও দেওয়া আছে। হ্যাঁ, তো এই সূত্র দুটি কিন্তু ব্যাপন প্রক্রিয়া মেনে চলছে। এছাড়া আমরা কি দেখব? যে এর ক্ষেত্রে আমরা একটা লাস্টে বলা হচ্ছে যে যদি তোমার ব্যাপনের বিভিন্ন শর্তও আছে, যেমন কি বলা হচ্ছে যে ঘনত্বের পার্থক্য। তাহলে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপন প্রক্রিয়া তত দ্রুত হবে। তার মানে ধরো যে একটা দ্রবণের ক্ষেত্রে খুব বেশি গাঢ় দ্রবণ আছে, একটা খুবই কম গাঢ় দ্রবণ, এই বেশি গাঢ় দ্রবণটাকে যদি কম গাঢ় দ্রবণে মেশানো হয়, তার মানে কি গাঢ়ত্বের পার্থক্য বেশি আছে। তো গাঢ়ত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপনটা ততই দ্রুত হারে ঘটবে। তাহলে এইগুলো বেসগুলো আমরা দেখবো যে ব্যাপন বিভিন্ন শর্ত মেনে চলে। এই পয়েন্টের মধ্যে আমরা এটাকে যেরকম দিলাম, তার সাথে আরেকটা বলা হবে যে অণুর আয়তন। অণুর আয়তনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে পদার্থের অণুর ব্যাস কম হলে ব্যাপনের হার বেশি হবে। কোন একটা পদার্থের অণুর ব্যাস যত কম হবে তার ব্যাপনের হার কিন্তু ততই বেশি হবে, বা ছড়িয়ে পড়ার প্রবণতা ততই বেশি হবে।
আর কি বলে তাপমাত্রা, ব্যাপনের হার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ব্যাপনের হার ততই বাড়বে। তাহলে একটা নর্মাল ঠান্ডা জলে যদি আমি কোনো একটা নীলের গুঁড়োকে বা কোনো একটা চিনির দানাকে দিই, তো চিনির দানাটা যত না তাড়াতাড়ি গুলবে, যদি একটা গরম পানি বা ফোটানো তাপমাত্রা দেওয়া পানিতে বা জলে যদি আমি ওই চিনির দ্রবণটাকে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ব্যাপনের হারের একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে এই গেল ব্যাপন। তাহলে এই যে আমরা এই পর্যন্ত পড়লাম আজকে, যে প্রয়োজনীয় ক্ষতিকারক ভূমিকা এবং সক্রিয় পরিবহন কি, নিষ্ক্রিয় পরিবহন কি, নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে ব্যাপন এর মধ্যে ব্যাপন কাকে বলে, ব্যাপনের বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ ব্যাপন প্রক্রিয়ার দু একটা উদাহরণ দাও। তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমরা কভার করবে। পরের দিন আমরা যেটা করব, অভিশ্রবণ শুরু করব এবং তার সাথে আমরা সক্রিয় পরিবহনটা যতটা পারা যায় চেষ্টা করব করার। তাহলে এখনো পর্যন্ত যে কটা ক্লাস হলো, প্রথম থেকে একদম মনে করো যৌগনিক প্রক্রিয়ায় তোমাদের আমি চাইবো প্রত্যেকটা ক্লাস যেন ভালো করে ফলো করবে। আমি প্রাইভেট বা তোমার প্রাইভেসি রেখে ভিডিও কিন্তু আপলোড করছি না, আমি সরাসরি পাবলিক করে রেখেছি ইউটিউবে, অর্থাৎ তোমরা প্রয়োজন হলে পুনরায় পরবর্তী সময়েও দেখতে পারবে। তো যারা এখনো আগের ক্লাসগুলো ঠিকভাবে ফলো করোনি, সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলোকে ফলো করো এবং প্রথম থেকে ক্লাসগুলি দেখে সেভাবে প্রিপেয়ার্ড হও। কারণ তোমাদের পরবর্তী পরীক্ষা, পরবর্তী রুটিন কোনো কিছুই কিন্তু ঠিক করা নাই, অথবা আনসার্টেনিটি একটা রয়ে গেছে। তাই যেটা পাচ্ছ এখন সেটা নিয়ে দেখো, সেটা নিয়ে এগিয়ে চলো। তাহলে কি হবে, এইটুকু পড়া যদি নিট তোমরা পড়ে রাখতে পারো, পরবর্তী সময় যদি এক্সট্রা চাপ পড়ে যায় যে 2 মাসের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেই ক্ষেত্রে তুমি এখন যদি ফাঁকি মেরে থাকো তখন কিন্তু তুমি কভার করতে বা রিকভারি করতে পারবে না। তাই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে শুনবে এবং অবশ্যই যে পড়াটা দিচ্ছি সেটা প্র্যাকটিস করে আমাকে, আমি বারবার বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি সেটা অবশ্যই চেক করব বা তোমাদের হোমওয়ার্কটা অবশ্যই দেখব। তাহলে আজকে এটুকুই থাক, পরবর্তী দিনে আমি অভিশ্রবণটা শুরু করব।